করে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এইড বক্স, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এইড বক্স, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এইড বক্স। এই বক্সের মধ্যে আমাদের দেখো, ভালো করে তোমাদেরকে দেখায়, এই বক্সের মধ্যে আমাদের যে এই যে এটা ফার্স্ট এইড বক্স, হ্যাঁ আরো দেখাচ্ছি। এই বক্সের মধ্যে আমাদের এই যে জিনিসপত্রগুলো থাকছে, অ্যান্টিসেপ্টিক থাকছে, ক্রিম থাকছে, তারপরে গজ থাকবে, টেপ থাকবে, তুলা থাকবে, কাঁচি থাকবে, ইত্যাদি বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো যেগুলো থাকবে এগুলোকে বলা হবে আমাদের ল্যাবরেটরি কিট বা ফার্স্ট এইড কিট। ঠিক আছে, তারপরে আরো দেখি, এই যে এটা হচ্ছে ফার্স্ট এইড বক্স, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। আচ্ছা, এরপরে দেখো এটাও একটা ফার্স্ট এইড বক্স। হ্যাঁ, এই যে কাঁচি, এই যে টেপ, তুলা, এই যেগুলো গজ সবকিছু আছে এখানে। হ্যাঁ, এই যে ফার্স্ট এইড বক্স। আচ্ছা, এই যে ফার্স্ট এইড বক্স, তো এই বক্সের মধ্যে দেখো এই যে ফার্স্ট এইড কিট গুলো বা ল্যাবরেটরি কিট গুলো রয়েছে আমাদের এখানে। এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি কিট। তো এগুলো নিয়ে আরেকটু ডিটেলস আমি তোমাদেরকে আসছি, শর্টকাট ডিটেলস, খুব বেশি ডিটেলস না, ভয় পেও না। তোমরা অনেকে আবার ভয় পেয়ে যাও, স্যার অনেক অনেক কিছু বলতেছেন, অনেক সময় লাগে। একটু ধৈর্য ধরে শোনো ভাই, তোমাদের ক্ষতি হবে না, তোমাদের উপকারী হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, সেটি হচ্ছে দেখো যে সাধারণত এই ফার্স্ট এইড বক্সটা দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তিকে ডাক্তারের পরামর্শ বা নিকটস্থ কোনো হাসপাতালে নেওয়ার পূর্বে তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান তথা প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ ও ঔষধ সম্বলিত যে বক্স ব্যবহৃত হয় তাকে ফার্স্ট এইড বক্স বা ফার্স্ট এইড কিট বলে। ফার্স্ট এইড বক্স বা ফার্স্ট এইড কিটে প্রাথমিক চিকিৎসার জন্য রাখা প্রয়োজনীয় উপকরণ ও ঔষধগুলো আমরা একটু নিচে হালকা করে টাচ দিয়ে যাই তোমাদের জন্য। কি কি থাকে এর মধ্যে? থাকে গজ রোলার ব্যান্ডেজ, ফিঙ্গার টিপ ফেব্রিক ব্যান্ডেজ, এলবো ও নি ব্যান্ডেজ, ত্রিকোণাকার ব্যান্ডেজ এবং 5 রকমের ব্যান্ডেজ থাকে। এরপরে থাকে তোমাদের গজ ড্রেসিং প্যাড, ট্রমা প্যাড, স্টেরাইল প্যাড, হ্যাঁ এগুলো থাকে। তারপরে তোমার ক্লিনিং অ্যান্টিসেপ্টিক থাকে, ডেটল, রেকটিফায়ার স্পিরিট, স্যাভলন, এগুলো থাকে। তারপরে তোমার গামযুক্ত মেডিকেটেড টেপ থাকে, যেগুলো আঙ্গুলে পেঁচিয়ে দিলে আটকে যায়, গামযুক্ত টেপ। এরপরে তোমার হ্যান্ড স্যানিটাইজার থাকে। তারপরে থাকে তোমার ব্যথানাশক স্প্রে, হ্যাঁ ব্যথানাশক স্প্রে বা পেইন কিলার স্প্রে। তারপরে থাকে তোমার অ্যাসপিরিন ট্যাবলেট, অ্যান্টাসিড ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক মলম, এগুলো থাকে। এরপরে থাকে তোমার হ্যান্ড গ্লাভস, কাঁচি, চিমটা, থার্মোমিটার, এইগুলো থাকে। এরপরে থাকে তোমার, তবে আধুনিক ফার্স্ট এইড বক্সের মধ্যে অল্প পরিমাণে যে সকল ঔষধ রাখা যেতে পারে সেগুলো কি কি? প্যারাসিটামলের মধ্যে থাকবে ব্যথানাশকের মধ্যে প্যারাসিটামল, প্রদাহজনিত ব্যথার মধ্যে আইবুপ্রোফেন বা ন্যাপ্রোকজেন গ্রুপের ওষুধ। এগুলো কিন্তু বই থেকে আমি তোমাদের বলছি, আমি আমার মতো করে বলছি না। ওকে, তারপরে আমাদের গ্যাস্ট্রিকের ব্যথা যদি হয় পেটে, রেনিটিডিন, ওমিপ্রাজল, এই যে তোমরা সেকলো, তারপরে লোসেকটিল, এই ধরনের যে ওষুধগুলো খাও সেগুলো, অ্যান্টাসিড। তারপরে যদি তোমাদের বমি বমি ভাব হয় তাহলে সেখানে ডমপেরিডন ট্যাবলেট থাকতে পারে, ওমিডন থাকতে পারে, ডোমিন থাকতে পারে, ডন এ থাকতে পারে, হ্যাঁ এই যে বিভিন্ন রকমের। তারপরে বুকে ব্যথা যদি হয় তাহলে তার জন্য কি অ্যাসপিরিন থাকবে, এবং ডাক্তারের পরামর্শে কিন্তু অবশ্যই সেই ওষুধগুলো সেবন করতে হবে, এগুলো নিজেরা সেবন করা যাবে না। তো ইত্যাদি এরকম প্রাইমারি লেভেলে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ফার্স্ট এইড বক্সের মধ্যে বা কিটের মধ্যে রাখতে হবে এবং সেগুলো ব্যবহার আমাদের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন লাস্ট ওয়ান, আর খুব বেশি হলে 5 মিনিট লাগবে। এই 5 মিনিটের মধ্যে আমি তোমাদের আজকের এই অধ্যায়টা শেষ করে দেব। সেটি হচ্ছে যে প্রাথমিক চিকিৎসায় ফার্স্ট এইড বক্স বা ফার্স্ট এইড কিটের ব্যবহার বিধি। তো যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করে আসলাম সেগুলোই কিন্তু এখানে আছে। তারপরেও যেগুলো নাই বা যেগুলো আলোচনা করা হয়নি তোমাদের, সেগুলো আমি একটু একটু করে আলোচনা করি। সেটা হচ্ছে যে শরীরের কোনো অংশ ক্ষয়কারী বা কেমিক্যাল দ্বারা আক্রান্ত যদি হয় তাহলে কি হবে? শরীরের কোনো অংশে, বিশেষ করে হাতে বা পায়ে কেমিক্যাল পড়লে দ্রুত আক্রান্ত স্থানে কমপক্ষে 15 মিনিট ধরে পর্যাপ্ত পরিমাণে নরমাল পানি ঢালতে হবে। ত্বকে অ্যাসিড লাগলে যথাস্থানে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে ধুয়ে দিতে হবে, এবং ক্ষার লাগলে 0.1 মোলার বোরিক অ্যাসিড পানি দিয়ে লঘু করা ভিনেগার দ্বারা ধুতে হবে। এক্ষেত্রে পুড়ে যাওয়া স্থানে কোনো বার্ন অয়েন্টমেন্ট লাগানো বা স্প্রে লাগানো যাবে না।
দেখো এই যে বিভিন্ন রকমের সতর্কতার বিষয় রয়েছে এখানে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে চোখে কোনো ক্ষতিকর যদি কেমিক্যালস লাগে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটু মনে রাখো যে চোখে যদি আমাদের কোনো ক্ষতিকর কেমিক্যালস লাগে তখন কি করব আমরা? দ্রুততার সাথে হ্যান্ড ফ্রি আই ওয়াশের মাধ্যমে পর্যাপ্ত পানি দ্বারা চোখ ধুয়ে নিতে হবে। অ্যাসিড লাগলে 4% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণে 2 থেকে 3 ড্রপ এবং ক্ষার লাগলে বোরিক অ্যাসিডের সম্পৃক্ত দ্রবণের কয়েক ড্রপ চোখে দিলে চোখের ক্ষতি কিছুটা হ্রাস পাবে। চোখের অবস্থা গুরুতর হলে পানি দিয়ে ধৌত করার পর নরম তুলা দিয়ে চোখ ঢেকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর আগে আমি যেটি তোমাদেরকে জানালাম সেটি হচ্ছে যে শরীরের কোনো অংশ যদি ক্ষয়কারী কেমিক্যাল দ্বারা আক্রান্ত হয় বা ক্ষয়কারী কেমিক্যাল যদি গায়ে পড়ে যায় সেক্ষেত্রে কি ব্যবস্থা নিতে হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। এবং নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে যে চোখে কোনো ক্ষতিকর কেমিক্যালস যদি লাগে সেক্ষেত্রে তোমরা কি করবে। এরপরে আর একটা বিষয় আছে যেটা হচ্ছে পেটে যদি ক্ষার চলে যায় কোনো কারণে। পেটে ক্ষার চলে যাওয়ার একটা বড় কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আমরা যখন ব্যবহারিক ক্লাসগুলো করব তখন দেখা যাবে সেখানে পিপেট ইউজ করতে হয় আমাদের। এই পিপেটটা ইউজ করতে হয় কিভাবে? মুখ দিয়ে টেনে আমাদের পিপেটটা ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে মুখ দিয়ে টানার সময় আমাদের বিভিন্ন রকমের অ্যাসিড বা ক্ষার এগুলো কিন্তু আমাদের মুখ থেকে পেটে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে কি করব আমরা? সেক্ষেত্রে পেটে যদি ক্ষার চলে যায় তাহলে প্রথমে 2 থেকে 3 চা চামচ ভিনেগার বা লেবুর রস খাওয়াতে হবে, তারপর পানি দ্বারা কুলি করে 3-4 গ্লাস বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। কারণ কি, যদি ক্ষার যায় এবং অ্যাসিড যদি আমরা সেখানে দিয়ে দিই তাহলে সেই ক্ষারটা এবং অ্যাসিডটা নিউট্রালাইজড হবে এবং নিউট্রালাইজড হলে সেখানে লবণ এবং পানি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষারটা আর পেটের মধ্যে গিয়ে আমাদের তেমন কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, এরপরে লাস্ট একটা আসি আমরা, যদি কাজের ডেস্কে যদি আগুন লাগে তখন আমরা কি করব? কাজের ডেস্কে যদি আগুন লাগে তখন আমরা কি করব? কাজের ডেস্কে আগুন লাগে বলতে সাধারণত আমরা যে টেবিলটাতে কাজ করব সেই টেবিলের উপরে যদি আগুন লেগে যায় তাহলে আমাদেরকে সেই ডেস্কে কোনো দুর্ঘটনাজনিত কারণে আগুন লেগে গেলে এক্ষেত্রে ল্যাবে গ্যাস সরবরাহের লাইনের চাবিটি আগে বন্ধ করে দিতে হবে। ডেস্কের কাঠে আগুন ধরলে বালি দিয়ে বা পানি দিয়ে বা অগ্নি নির্বাপক সিলিন্ডারের মাধ্যমে আগুন নিভিয়ে ফেলতে হবে। এই বালি, পানি বা অগ্নি নির্বাপক সিলিন্ডার গুলো কোথায় পাবে? এগুলো কিন্তু আমরা আগেই জেনেছি যে এগুলো আমাদেরকে ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রী হিসেবে ল্যাবরেটরিতে রাখতে হবে। যেমন আমাদের ছিল বালি ভর্তি কি ছিল, বাকেট ছিল, তারপরে অগ্নি নির্বাপক যন্ত্র ছিল, স্প্রে ছিল, এগুলো অনেক কিছু কিন্তু আমাদের ছিল। হ্যাঁ, আচ্ছা, সেগুলো তখন আমাদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন শরীরে কোনো অংশ যদি আগুনে পুড়ে যায়, কোনো অংশ যদি শরীরে আগুনে পুড়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে? শরীরের কোনো অংশ আগুনে পুড়ে গেলে সেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি ঢালতে হবে। প্রচুর পরিমাণে কি করতে হবে? ঠান্ডা পানি ঢালতে হবে। আচ্ছা, এখন পরবর্তীতে ফার্স্ট এইড বক্সে রক্ষিত বার্নাল ক্রিম লাগাতে হবে এবং দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই যে আমাদের অনেক ইম্পর্টেন্ট টপিকস গুলো আমরা আলোচনা করলাম, এর মধ্যে লাস্ট ওয়ান, আর 1 মিনিট সময় নেব তোমাদের কাছে। সেটা হচ্ছে বিষাক্ত গ্যাসে আক্রান্ত যদি হও, ল্যাবরেটরিতে হয়তোবা ব্যবহারিক ক্লাস করতে করতে অনেক সময় বিষাক্ত গ্যাস তুমি বুঝতেই পারোনি, প্র্যাকটিক্যাল করছো, কোন একটা বিষাক্ত গ্যাস হঠাৎ করে উৎপন্ন হলো এবং সেটা তোমার নাকে মুখে ঢুকে তুমি সেন্সলেস হয়ে গেলে বা তোমার মাথা ঘোরা শুরু হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে তুমি কি করবে? তখন সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বিষাক্ত গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন গ্যাস, ব্রোমিন, আয়োডিন বাষ্প, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইত্যাদি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে কি হবে? আক্রান্ত শিক্ষার্থীকে দ্রুত মুক্ত বায়ুতে সরিয়ে নিতে হবে এবং প্রয়োজনে আক্রান্ত শিক্ষার্থীকে লঘু অ্যামোনিয়া দ্রবণে শ্বাস নিতে হবে। অনেক ক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দ্বারা গার্গল বা কুলি করাতে পারলে তার গলদেশের আক্রান্ত স্থান বিষাক্ততা জনিত ক্রিয়া থেকে কিছুটা হলেও রিলিজ পাবে। তো আই থিঙ্ক আজকে যে আলোচনাটা, এই আলোচনাটা এখানেই শেষ করা উচিত বলতে শেষ করে ফেললাম আমি অলরেডি। এখন আমি দেখতে পাচ্ছি যে আজকের আলোচনার পর আমাদের এই অধ্যায়টাও শেষ হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা মোটামুটি কিন্তু 3টে অধ্যায় শেষ করে ফেলছি। আগামীতে আমাদের
আগামীতে বলতে আগামীকালকে আমরা আমাদের নতুন অধ্যায় শুরু করব। সেই নতুন অধ্যায়টা হচ্ছে কি অধ্যায়? সেই নতুন অধ্যায়টা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জেস, রাসায়নিক পরিবর্তন, 4 নম্বর অধ্যায়, তাই না? রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জেস, এইটা হচ্ছে 4 নম্বর অধ্যায়। ওকে, এই অধ্যায়টা আমরা শুরু করব। তো আমাদের মোটামুটি প্রথম অধ্যায়টাও শেষ। আমার মনে হয় আজকের ক্লাসের আলোচনায় তোমাদের তেমন কিছু সমস্যা নেই, কারণ এখানে তেমন কিছু সমস্যা থাকার কোনো বিষয় ছিল না। তারপরে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে তোমাদের কারো কোনো কিছু বোঝার থাকলে বা কোনো কিছু বলার থাকলে তোমরা বলতে পারো। কুইক কমেন্টে তাড়াতাড়ি বলে ফেলো যদি কিছু বলার থেকে, জানার থাকে। কুইক কুইক। সবাই কমেন্ট করো, যারা যারা লাইভে আছো সবাই কমেন্ট করো আমাকে যে তোমাদের কোনো কিছু জানার আছে কি না। কোনো কিছু যদি জানার না থাকে তাহলে আমি লাইভটা শেষ করে দিই। বলে ফেলো স্যার, বলে ফেলো, দ্রুত বলে ফেলো তোমাদের কোনো কিছু জানার আছে কিনা, দ্রুত বলে ফেলো। কারো কোনো কিছু জানার নেই? ওকে, থ্যাংক ইউ। কারো যখন কোনো কিছু জানার নেই তাহলে আমার মনে হয় তোমাদের কারো কোনো কিছু সমস্যা নেই। অনামিকা দাস, ঋতু, ইয়াসমিন সুলতানা, অল ক্লিয়ার স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় তোমাদের আর কারো কোনো কিছুই সমস্যা নেই। তো আগামীকালকে আমরা কি করব? একটা হোমওয়ার্ক দিই তোমাদের। একটা হোমওয়ার্ক থাকবে আজকে, ভেরি সিম্পল হোমওয়ার্ক, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেটি হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, সে হোমওয়ার্কটা কি হতে পারে? যে ফার্স্ট এইড বক্স, ফার্স্ট এইড বক্স কি এবং এর ব্যবহার বিধি। এই যে ছোট্ট একটা টপিকস, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো ফার্স্ট এইড বক্স কি এবং এর ব্যবহার বিধি, দেখো অত্যন্ত সিম্পল। তো আমি চাই আমি যে কথাগুলো বলছি এতক্ষণ থেকে, সেই কথাগুলোর উপর ভিত্তি করে তোমরা এই অধ্যায় কিসের উপর, এই অধ্যায় কিসের ওসব প্রশ্ন থাকে স্যার। আচ্ছা দেখো, একটা বিষয় তোমাদেরকে তাহলে আমি বলি, সেটা হচ্ছে যে তোমাদের 5টা অধ্যায় আছে। এই 5টা অধ্যায়ের থেকে মোট 8টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, মোট 8টা প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এখন কথা হচ্ছে অধ্যায় 8টা কিন্তু প্রশ্ন হবে 8টা, অধ্যায় 5টা কিন্তু প্রশ্ন হবে কিন্তু 8টা। এখন 5টা অধ্যায় থেকে কিভাবে 8টা প্রশ্ন হবে? খুব সিম্পল ভাবে যদি বলি যে 5টা অধ্যায় থেকে 5টা প্রশ্ন হবে, আর বড় বড় যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে একটার পরিবর্তে 2টো প্রশ্ন হবে। ঠিক আছে, বড় বড় অধ্যায় তুমি ধরে নাও এই প্রথম অধ্যায় থেকে একটাই প্রশ্ন হবে, এখান থেকে 2টো প্রশ্ন তেমন একটা হয় না। এখান থেকে 2টো প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব কম, আর যদি হয়ে যায় তাহলে হতেই পারে। তো বড় বড় যে অধ্যায়গুলো, যেমন এই যে রাসায়নিক পরিবর্তন, এখান থেকে 2টা প্রশ্ন হবে। তারপরে মৌলে পর্যাবৃত্ত ধর্ম, এখান থেকে 2টা প্রশ্ন হবে। গুণগত রসায়ন, এখান থেকে 2টা প্রশ্ন হবে। আর সবশেষ যেটা রয়েছে আমাদের, কি রয়েছে সবশেষ অধ্যায়টা? অর্থনীতি নাকি যেন ভুলে গেলাম, কর্মমুখী রসায়ন। এই কর্মমুখী রসায়ন থেকে একটা প্রশ্ন হবে। তো এখান থেকে এমনও হতে পারে যে 2টোও হতে পারে। তো এখন কথাটা হচ্ছে তোমাদের মোট প্রশ্ন থাকবে 8টা, সেক্ষেত্রে তোমাদেরকে উত্তর করতে হবে 5টা। প্রত্যেকটা প্রশ্নের মান 10, 5 × 10 = 50। ঠিক আছে, 5 × 10 = 50।
তো এদিকে 50 আর তোমার এমসিকিউতে থাকবে 25 আর ব্যবহারিকে থাকবে 25, এই মিলে তোমাদের 100। তো অনেকটাই কিন্তু সহজ এই সায়েন্সের বিষয়গুলোতে। বিশেষ করে আমি কেমিস্ট্রির কথা বলবো যে এখানে অনেক সহজ A+ মার্কস নিয়ে আসা, খুবই সহজ। তো আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে তোমরা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকো আর আমার পরামর্শ মোতাবেক যদি তোমরা পড়াশোনা চালিয়ে যাও, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি না, তবে একেবারে কনফিডেন্টলি বলতে পারি তোমরা A+ পাবে, যদি তোমরা আমার কথা মোতাবেক পড়াশোনাটা চালিয়ে যাও তবে। হ্যাঁ, তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আগামীকালকে আমরা নতুন অধ্যায় শুরু করব এবং আজকের এই হোমওয়ার্কটা আমি আশা করব তোমরা সকলেই গ্রুপে পোস্ট করবে। যারা নতুন রয়েছে তাদেরকে বলছি যে আমার গ্রুপটি হচ্ছে ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস গ্রুপ। তোমরা আমি গ্রুপের লিঙ্কটাও একটু না হয় দিয়ে দিই ফেসবুকে। আমি না হয় গ্রুপের লিঙ্কটাও একটু দিয়ে দিলাম। দেখো কমেন্টে দেখো, আমি গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। অনেকে বলতে পারো স্যার গ্রুপের লিঙ্কটা একটু দিলে ভালো হতো। তো গ্রুপের লিঙ্কটাও আমি দিয়ে দিলাম। এখানে গেলে তোমরা আমার গ্রুপটাকে পাবে, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, তো আমার এই গ্রুপে তোমরা কি করবে, এই হোমওয়ার্কটা ফার্স্ট এইড বক্স কি এবং এর ব্যবহার বিধি, এই হোমওয়ার্কটা সকলে সুন্দর করে খাতা লিখবে, লিখে মোবাইল দিয়ে ছবি তুলে গ্রুপে পোস্ট করবে। দেখো পাছে লোক কিছু কথা বলে, আরেকটা বিষয় হচ্ছে যারা পারে না, নিজে পারে না, আরেকজন যদি কেউ পারে তাহলে তার হিংসায় সে কিন্তু জ্বলে পুড়ে মরে। তো তোমরা সবসময়ের জন্য চেষ্টা করবে নিজেকে মুভ করতে। তুমি যেটাই পারো, যেমনই পারো, তুমি নিজেকে মুভ করো। আমি তোমাদেরকে যেভাবে বলছি, তোমরা যদি মুখস্থ করতে না পারো, যদি সময় না থাকে, তুমি দেখে দেখে লেখো, লিখে আমাকে গ্রুপে পোস্ট করো। তুমি দেখে দেখে লিখতে গিয়ে দেখবা তোমার অনেক বিষয় জানা হয়ে যাচ্ছে, পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানুষের কথায় কান দেবে না। আমি তোমার শিক্ষক, আমি তোমার ভালোর জন্য কথা বলছি। এভাবে আমার কথাগুলো যদি তোমরা শোনো, তোমার কোনো দিনই ক্ষতি হবে না, তোমার উপকার হবে। এইটুকু বিশ্বাস তোমরা আমার উপর রাখতে পারো। একজন শিক্ষক হিসেবে আমি তোমাদেরকে এটা বলতে পারি। তো থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সময় হয়ে গেল লাইভটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করবে, আশীর্বাদ করবে।